সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি, আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক, ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি ফোন আলাপ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। এবং চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। শুক্রবার নতুন 4 উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে এক এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ টেলিফোন করা হয় বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত 32 জন। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এর তথ্য উঠে আসে। 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রাণ হারান অন্তত 400 জন। এছাড়া 5 ও 6 আগস্ট নিহত হন আরও 250 জন। শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেফতার ও আটক, গুম, নির্যাতন ও মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। 15 আগস্ট ঘিরে নানা অপ্রত্যাশিত ঘটনাকে মানবাধিকার বিরোধী আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, বিপ্লব বিতর্কিত করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটাতে পারে। তবে তদন্তে কোনো সমন্বয়ক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে সড়কে পুলিশ ট্রাফিকের দায়িত্বে ফেরায় শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আমরা খুঁজে সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নির্দেশে পুলিশ ধর্মপ্রাণ মুসল্লিদের কানে ধরানোর মাধ্যমে এই সংস্কৃতির সূচনা করেছিল বলে অভিযোগ করেন সার্জিস। আর ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের পক্ষপাতী নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত, কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। পুলিশ ট্রাফিকের দায়িত্ব নেয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সার্জিস। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কারো মোবাইল ফোন চেক করা, গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেয়া বা আবাসিক হোটেলে অভিযান চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ নয় বলেও দাবি করেন তিনি। আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বৈঠক শেষে তিনি বলেন, যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তারা দেশের শত্রু। তাদের অপচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট হবে না। বিএনপির মহাসচিব আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো রাষ্ট্র নির্মাণে কাজ করবেন তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, তারা স্বস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে চান। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই। নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, সকাল 8টার দিকে গাছ থেকে আমরা পাড়াকে কেন্দ্র করে রফিকুল ও বাহারাম নামে 2 কয়েদির মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে বাহারামের মৃত্যু হয়। এ হত্যার বিচার দাবিতে কয়েদিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারারক্ষীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় 66 পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন সহ 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে ভারতে কিছুদিন আগে যে ধর্ষণের ঘটনা ঘটলো মর্মান্তিক, তারপর থেকে ভারতের মেয়েরা যেমন আসলে তাদের অধিকারের জন্য তাদের প্রতি যে বৈষম্য হয়েছে সেটার বিপরীতে তারা যে আসলে উত্তালভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে, তারই সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ করে কিন্তু বাংলাদেশের নারীরাও কিন্তু তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তাদের জায়গা থেকে প্রকাশ করেছেন। এবং বিশেষ করে কিছুদিন আগের যে ছাত্র জনতার যে আন্দোলন, তার মাধ্যমে যে আসলে বাংলাদেশে যে উত্তাল হয়েছে সেই ব্যানারেই কিন্তু, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে মোমবাতি প্রজ্বলন করেছেন, যেখানে আসলে মৌমিতার নামটি অলঙ্কৃত করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এর আগে কিন্তু যারা আসলে এখানকার নেতাকর্মী যারা রয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে মৌমিতার সঙ্গে যা হয়েছে সেটা আসলে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে মেয়েদের অবস্থা আসলে কোথায় গিয়েছে। ধর্ষককে তারা
আসলে কখনোই মানুষ হিসাবে দেখতে চান না। ধর্ষক সবসময়ই আসলে ধর্ষক একজন অপরাধী। এছাড়া ধর্ষকের ব্যাপারে তারা বলছিলেন যে নারী, পুরুষ কিংবা বৃদ্ধ আসলে যে কেউই আসলে ধর্ষকের হাত থেকে নয়, এবং তারা আসলে আর আইন দেখতে চান না, আইনের নতুন কোনো ধারা দেখতে চান না, তারা এখন বিচার চান এবং শাস্তি চান। এবং তারা যেটা বলছিলেন যে তারা আসলে এই যে নারীদের প্রতি যে একটা বৈষম্যমূলক পরিবেশ পুরো সমাজ জুড়ে তৈরি হয়েছে, তারই আসলে বহিঃপ্রকাশ আসলে নারীদের বারবার আসলে এই যে বিভিন্ন সময়ে তাদের প্রতি যে অশোভন আচরণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে শুধু যে ধর্ষণ পর্যন্ত যাচ্ছে, এছাড়াও নয় ব্যাড টাচ থেকে শুরু করে নানান ধরনের ভাবে কিন্তু আসলে নারীদেরকে আসলে উত্ত্যক্ত করা, এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা বারবারই কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু বলছিলেন যে তারা আসলে কখন এই সব কিছুর আসলে তারা কিন্তু নিস্তার চান, এই সব কিছু থেকেই তারা কিন্তু নিস্তার চান। এর আগে কিন্তু এই যে তাদের অবস্থান এখন, এই যে তাদের অবস্থান কর্মসূচি, তার আগে কিন্তু তারা রাজু ভাস্কর্য থেকে হয়ে ভিসি চত্বর এবং শহীদ মিনার হয়ে কিন্তু আবার রাজু ভাস্কর্য এসে কিন্তু তারা অবস্থান করছেন। এই ছিল এখান থেকে আমার কাছে এই মুহূর্তে সব শেষ। এবং আমরা যদি আরও একটু বলতে চাই, এই যে আসলে যেখানকার আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মোহাম্মদপুর থানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার চ্যালেঞ্জ নিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কোনো বিকল্প নেই। 5 আগস্টের পর দেশকে নতুন রূপে সাজাতে শুরু থেকেই মাঠে আছেন শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক কন্ট্রোল থেকে রাস্তাঘাট পরিষ্কার, এমনকি দেয়ালে গ্রাফিতি অঙ্কনে দিনরাত ব্যস্ত শিক্ষার্থীরা। হামলার শিকার বহু স্থাপনা থেকে ধ্বংসস্তূপ সরিয়েছেন তারা। শুক্রবার দুপুর থেকে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করতে কাজে নামে সেফ বিডি জেনজি সংগঠনের শিক্ষার্থীরা। 4 তলা থানার প্রতিটি ফ্লোর পরিষ্কার করেন তারা। পুলিশদের অন্তত যেন বসে কাজ করতে পারে সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা আজকে মোহাম্মদপুর থানায় ওসি সাহেবের সাথে কথা বলে আমরা এখানে আসছি। পুলিশের উপরে সবাই হচ্ছে ক্ষিপ্ত, তো আমরা যখন ওদের পাশে থাকবো তখন ওদের উপরে এই ক্ষিপ্তটা থাকবে না। দেশটা আপনার আমাদের সকলেরই, অতএব দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। গত কয়েকদিন পুলিশের অনুপস্থিতিতে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা ডাকাত আতঙ্কে ছিল বলেও জানান তারা। পুলিশ ছিল না বিধায় আমরা বুঝতে পারছি পুলিশের ভূমিকা কতটুকু। আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা তো প্রতিনিয়ত প্রতি রাত আমরা ঘুমাইতে পারি না। আমাদের চারপাশের সম্পদকে যদি আমরা রক্ষা না করি সেক্ষেত্রে তো আমরা এর থেকে কোনো বেনিফিট পাবো না। হামলার শিকার থানাসহ রাষ্ট্রীয় স্থাপনা নতুন করে সাজানোর প্রত্যয় জানায় সংগঠনটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল জনপদের সময়। এরপর থাকছে রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।